করা শেষ। আমি বুঝি না তোরা মেয়েরা এত নাটক করিস কিভাবে। এমন ভাব করছিস জীবনে বিয়ে করবি না, আর আমি তোকে ছুলে তোর গায়ে ফোস্কা পড়ে যাবে। শরীরের জ্বালা তোদেরও কম না। স্বামী সন্তান ছেড়ে পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়া জাত তুই। আমার সামনে নাটক করবি না একদম, কেটে দুই টুকরা করে ফেলবো। হিংস্র কণ্ঠে মেহের কেঁপে উঠল সমসাময়িক, অতঃপর নিজেকে স্থির করল। হঠাৎ তাকে এতগুলো কথা শুনিয়ে দেওয়ার কারণ খুঁজে পেল না। কে কবে কার সাথে পালিয়েছে তার খোঁজ মেহের কি করে রাখবে? ও কি সব জানতা সমস্যের? মেহের রুষ্ট চোখে তাকিয়ে তোয়াক্কাহীন সুরে বলল, আমি আবারও বলছি দরকারে আমায় মেরে ফেলুন, কিন্তু বিয়ে করবেন না। এর ফল ভালো হবে না। বিয়ে করলে কি সমস্যা? ও তোর বয়ফ্রেন্ড আছে। ওসব নাগরকে ভুলে যা জান। তোকে যতক্ষণ পর্যন্ত না ভাঙতে পারছি ততদিন তোর মুক্তি নেই। মন ভরে গেলে আমিই মেরে দিব, চিন্তা করিস না। মেহের শেষবারের মতো হাত জোর করে আরুষের সামনে বসে পড়ে চোখের পানি ফেলে অনুরোধ করে, জীবন ভিক্ষা চায়। আরুষ তাতে ভ্রুক্ষেপ না করে ফার্স্ট এড বক্স এনে মেহেরের হাত ব্যান্ডেজ করে দেয়। মেহের অবাক হয়ে তাকিয়ে থাকে আরুষের দিকে। এত যত্ন নিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে কেন? এই লোকের সাথে যত্ন শব্দটা আদৌ কি মানায়? মেহেরের দিকে না তাকিয়েই আরুষ ভাবাবেগহীন হয়ে বলে, নেক্সট টাইম থেকে হাত পা কেটে নিজেকে রক্তাক্ত করো না জান। তোমায় রক্তাক্ত করার জন্য আমি আছি তো। এর চেয়ে 1000 গুণ রক্তক্ষরণ হবে। ধীরে ধীরে রক্ত শুষে নেব আমি। সো নিজেকে হার্ট করার চিন্তা না করে কিভাবে আমার টর্চার সহ্য করবে সেটা চিন্তা করো। কি জানো তো আরুষ শেখ কাউকে দয়া দেখায় না। তোমার হাত পা কাটায় আমি তোমায় সিম্প্যাথি দেখাবো, এসব ভাবনা ভুলে যাও। বিয়েটা তাহলে হচ্ছে? হচ্ছে। এতটুকু বলে মেহেরকে টানতে টানতে ড্রয়িংয়ে নিয়ে আসে আরুষ। কাজী দ্রুত বিয়ে পড়ানো শুরু করলে কবুল পড়ার সময় আসে। আরুষ পটাপট 3 বার কবুল বলে ফেললেও মেহের মুখ দিয়ে একটা শব্দ বের করছে না। মেয়েটার মিউট মুডে থাকায় ক্ষেপে উঠল আরুষ। হুঙ্কার দিয়ে বলল, এখনো চুপ করে বসে আছিস কেন তুই? এক্ষুনি কবুল বল, বল বলছি। আরুষের হুঙ্কারে কাজী রুহুল শেখ ভরকে গেলেন। কিন্তু মেহেরের মধ্যে একচুল নড়চড় কিংবা প্রতিক্রিয়া খুঁজে পাওয়া গেল না। মেজাজ খিচে আসছে আরুষের, হাত নিষ্পিস করছে, ইচ্ছে করছে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিতে নরম গালে। তুই শুনতে পাসনি? কি বলেছি আমি, শুনতে পাচ্ছিস না? মেহের এবারেও নিশ্চুপ। আরুষের রাগের বহর তরতরিয়ে বাড়ছে। রাগ কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এক্ষুনি কবুল বলবি, নয়তো 2 মিনিটের মধ্যে আমার গার্ডসরা তোর ছোট ভাই মা সহ গোটা বাড়ি উড়িয়ে দিবে। বোম এখনো অ্যাক্টিভেট হয়নি। একটা কল করব, জাস্ট একটা, 2 মিনিটের মাথায় মা ভাইকে চিরতরে হারাবি। কি মারবো ওদের? মেহের ভীত দৃষ্টিতে তাকালো আরুষের দিকে। হাত পা কাঁপছে, বুক ধীপ ধীপ করছে। চোখের সামনে ছোট ভাই আর প্যারালাইসিস মায়ের চেহারা ভেসে উঠছে। এ পৃথিবীতে পরিবার বলতে মা ভাই ছাড়া কেউ নেই। শেষমেশ তার উইক পয়েন্টে হাত দিতে হলো আরুষের। সময়ের সাথে পাল্লা দিয়ে ঘেন্না তরতর করে বেড়ে যাচ্ছে। সত্যি এই ছেলেটার মতো নোংরা মানুষ পৃথিবীতে একটাও নেই, একটাও না। তুমি কি সন্ত্রাসী করা ধরেছ আরুষ? আমার মাথা হেড করতে আর কত খারাপ হবে? এই খারাপের কি কোনো ধরন হয়? আহত গলায়, আমি এমনিও খারাপ ছেলে বাবা। কাজ উসুল করতে আরো 1000 গুণ খারাপ হতে পারি। কজ আমি খারাপ? দায়সারা ভাব নিয়ে, তাই বলে তুমি হুমকি দিয়ে। তুমি আমার ছেলে আরুষ? কি করে? আরুষ বাবার কথার কর্ণপাত না করে মেহেরের গাল চেপে ধরল। ঝাঝালো কণ্ঠে বলল, বুঝেছি, তুই বিয়ে করবি না তো? তাহলে নিজে চোখে পরিবারের মৃত্যু দেখ। আমার কিচ্ছু করার নেই। মেহের ধরফরিয়ে উঠে বলল, আমি রাজি। সরে আসতে বলুন আপনার লোকেদের, আমি আপনার অবাধ্য হব না। গুড গার্ল, নাটক না করে তাড়াতাড়ি মুখ খুলে কবুল পড়বি। সারা রাত পড়ে নেই। বুকে পাথর চাপা দিয়ে মেহের কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করল। চোখ থেকে তখনও টপটপ করে পানি ঝরছে। বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরুষ মেহেরের হাত ধরে বেরিয়ে যাওয়ার জন্য রওনা হলো। রুহুল শেখ ছেলের মতিগতি বুঝতে না পেরে ভ্রু কুঁচকালেন। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আরুষ কাট কাট গলায় জবাব দিল, বাসর ঘরে। 2 দিন কোনো ডিস্টার্ব করবে না।
মীর জাফরি বন্ধ করে দাদু হওয়ার অপেক্ষা করো। দুদিন পর দেখা হবে। টেক কেয়ার। লজ্জায় মাথা নামিয়ে ফেললেন রুহুল শেখ। তাকে বলে বলুক, কিন্তু বাইরের লোকের সামনেও অসভ্যতা করতে হবে কেন? এই ছেলে কি একটুও সভ্য হবে না? মেহেরকে টানতে টানতে নিজের ঘরে এনে ধপাস করে মেঝেতে ছুঁড়ে মারে আরুষ। ঝড়ের গতিতে দরজা বন্ধ করে বিছানায় আয়েশ করে বসে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকে আরুষ মেহেরের দিকে। এত জোরে ছুঁড়ে ফেলায় মেহের টাল সামলাতে না পেরে বাজেভাবে পড়ে মেঝেতে শক্ত কার্পেটের উপর সজোরে লাগায় হাত ও পায়ের পাতায় আচমকাই ব্যথা পায় সে। কাটা জায়গাটা কুটকুট করে উঠে। মেহের শব্দ করে কেঁদে ফেলল। চোখের পানি বাঁধ মানছে না। আরুষ কি জন্য রুমে টেনে এনেছে তা বুঝতে বাকি নেই মেহেরের। সবচেয়ে দামি সম্পদ লুট হবে ভাবলেই মরে যেতে ইচ্ছে করছে। মৃত্যু কেন কাছে আসছে না? এই চরিত্রহীন ছেলেটার কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার চেয়ে মৃত্যু কি ভালো ছিল না? অন্তত কলঙ্কিত তো হতো না। আমি জানি তুই এখন বাংলা সিরিয়ালের নায়িকার মতো ঢং ধরে বলবি আমাকে যেতে দিন, ধরবেন না। কিন্তু আমি নায়ক নই, আমি ভিলেন। তাই আমি তোকে রেয়াদ করব না। তো মেন্টালি তুই প্রস্তুত যান? মেরে ফেলুন, কিন্তু আমার গায়ে হাত দিবেন না। খুন করে ফেলবো। দাঁতে দাঁত চেপে, তাই নাকি? কি করে খুন করবি? শয়তানি হাসি দিয়ে, আমার জীবন কোনো খেলনা নয়। আপনি পস্তাবেন, পাপ বাপকেও ছাড়ে না। জ্ঞান দিবি না। আমি জানি আমি পাপী, পাষণ্ড, অমানুষ। তাই আমার ভয় নেই, শয়তানের পাপের ভয় থাকে না। তুই প্রিপেয়ার তো? বললাম না খুন করে ফেলবো। আমার সাথে প্রতিশোধ খেলতে আসবেন না। জাহান্নাম বানিয়ে দিব জীবন। আমি আপনাকে ভয় পাই না। শক্ত কণ্ঠে। তাহলে বলছি, সেসব করার পূর্ব অভিজ্ঞতা আছে তোর? কে ছিল বয়ফ্রেন্ড? মেহেরের চোখ থেকে আগুন ঝরছে। মানুষ ভয় পেতে পেতে একটা সময় ভয়কে আর ভয় পায় না। বিপদকে চোখ রাঙিয়ে মোকাবিলা করে। মেহের বুঝেছে এখন সে যত ভয় কুকরে যাবে ততই আরুষ তাকে চেপে ধরবে। নরম হলে তার চলবে না। সর্বশক্তি প্রয়োগ করে বাঁচতে হবে এর হাত থেকে। থম মেরে বসে থেকে মেহের বুদ্ধি খাটালো। আরুষের দিকে হঠাৎ দুর্বল দৃষ্টি ফেলে চোখ বুজে জ্ঞান হারানোর অভিনয় করে ধপ করে মেঝেতে পড়ল। আরুষ কিঞ্চিত ভ্রু কুঁচকালো। মেয়েটা কি অজ্ঞান হয়ে গেল? হঠাৎ অজ্ঞান হবে কেন? ভয়? বিস্ময় নিয়ে মেহেরের গালে হালকা হাতে কয়েকটা থাপ্পড় দিল আরুষ। কয়েকবার ডাকল। মেহের আচমকা চোখ খুলে তাকিয়ে আরুষের নাক বরাবর সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে দিল। ঘটনা এত দ্রুত ঘটল যে আরুষ কিছু ঠাউর করতে পারল না। নাকে বেশ জোরে ব্যথা পাওয়ায় আকস্মিক নাক চেপে ধরল সে। দেখল নাক থেকে হালকা রক্তও বের হচ্ছে। মেহের এই সুযোগ কাজে লাগিয়ে নিজের ওড়না দিয়ে আরুষের হাত বেঁধে ফেলল। দৌড়ে বিছানা থেকে আরুষের ফোন তুলে নিয়ে আরুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনের লক খুলে বেলকুনির দরজা আটকে দিল। হাঁপাতে হাঁপাতে কল করল কাউকে। দুবার রিং হতেই কল রিসিভ করল সে ব্যক্তিটি। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেহের। কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া আমাকে বাঁচাও, ওই ছেলেটা আমায় ধরে এনেছে। প্লিজ আমায় বাঁচাও। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটির বুক ছ্যাঁত করে উঠল। ভরকে গেল সে। প্রচণ্ড অবাক হয়ে চিন্তামাখা স্বরে প্রশ্ন ছুড়ল, মেহু? তুই কোথায় মেহু? ফোন বন্ধ কেন? ঠিক আছিস তুই পাখি? খালাম্নি তোর চিন্তায় কান্নাকাটি করছে। কি হয়েছে খুলে বল, প্লিজ জলদি বল। আমার ভয় করছে মেহু। ভয়ে জড়ানো কণ্ঠে, আমাকে নিয়ে যাও ভাইয়া, আমি তাকে বেশি সময়ের জন্য আটকাতে পারবো না। আমার ক্ষতি করে দিবে। আমাকে বাঁচাও, আমি মরে যাব। কে ক্ষতি করবে মেহু? আমি কিছু বুঝতে পারছি না। খুলে বল কি হয়েছে? ওই ছেলেটা। আরও। কথা শেষ হওয়ার আগেই মেহেরের হাত থেকে কেউ একজন ফোন কেড়ে নিয়ে সাপটে চড় বসালো গালে। মেহের আর্তনাদ করে মেঝেতে পড়ল। ফোনে ওপাশের ব্যক্তির কলিজা শুকিয়ে উঠল তৎক্ষণাৎ। আতঙ্কে চোখে জল চলো আসলো। চিৎকার করে ডাকলে থাকলো, এই মেহু, কথা বল। তুই ঠিক আছিস মেহু? শুনতে পাচ্ছিস? আরুষ তক্ষুনি ফোন কেটে মেহেরের চুল টেনে ধরে দাঁত কিরমির করে বলল, আমায় আঘাত করা? তোর তেজ এখনো কমেনি না? আজ তোর এমন অবস্থা করব আর জীবনে সাহস দেখাতে ইচ্ছে করবে না। ভয়ানক রেগে, ব্যথায়, ভয় ফুপিয়ে উঠল মেহের।
কাপা কাপা ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতে চাইল কিন্তু আরুষ শুনল না। মেহেরের চুল ধরে টানতে টানতে ঘরের মাঝামাঝি ফেলে দিল। আগুন চোখে তাকিয়ে গর্জন করে বলল, ভেবেছিলাম তোকে সাময়িক ভয় দেখিয়ে কষ্ট দিব, ছুব না, কিন্তু তুই ভালোর জাত না, আমায় খারাপ হতে বাধ্য করলি যখন তখন আমার আর কিছু করার নেই। এখন যা হবে সব তোর দোষে হবে। দম্ভ গুড়িয়ে ধূলিসাৎ করতে হয় কিভাবে আরুষ জানে। হাত জোর করে বলছি আমার এত বড় ক্ষতি করবেন না। আমায় মেরে ফেলুন কিন্তু আমায় ছোবেন না। কান্না করতে করতে, আমি ছুলে তুই বেঁচে থাকবি আদৌ? মেরে দিব না। হিংস্র কণ্ঠে আর কিছু না বলে আরুষ মেহেরের হাত টেনে ধরে বিছানায় ফেলে দিল। অসম্ভব রাগালো অবস্থায় পরনের কালো শার্ট খুলে ফেলে দিল দূরে। মেহের দমল না তবুও। বাঁচার শেষ চেষ্টায় আরুষের সবচেয়ে সেন্সিটিভ পজিশনে লাথি বসালো একটা। কিন্তু দুর্ভাগ্য, লাথি জায়গা মতো না পড়ায় আরুষ ব্যথা পেল না একটুও। রাগে জ্বলতে জ্বলতে বলল, তুই আমার ভবিষ্যৎ নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস? হাউ ডেয়ার ইউ! অন্ধকার ভবিষ্যৎ থাকার চেয়ে না থাকায় ভালো, আমায় উঠে আসলে ও ভবিষ্যৎ আমি গুড়িয়ে দিব। তোর সাহসের তারিফ না করে পারছি না। বেশ, কে কারে গুড়িয়ে দেয় তাই দেখি। মেহেরের উপর ঝাঁপিয়ে পড়ল আরুষ। মেহেরের হাত পা চেপে ধরল সর্বশক্তিতে। ভয়ে চিৎকার করল মেয়েটা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করল এই ছেলেটা স্পর্শ করার আগে তার মৃত্যু হোক কিংবা অজ্ঞান হোক। কি করে সহ্য করবে এ যন্ত্রণা? কিন্তু বিধিবাম, কোনো প্রার্থনা পূরণ হল না। আরুষের ধারালো দাঁতের কামড় সহ্য করতে না পেরে আর্তনাদ করল। সেদিকে আরুষের খেয়াল হল না, মেহেরের নরম ঠোঁট কামড়ে ধরল বিষম রাগে, পরক্ষণেই ঠোঁট কেটে নোনতা রক্ত বেরিয়ে এলো, সেই রক্ত রাগের বহরে গিলে ফেলল আরুষ। মনের যাবতীয় ঝাঁজ মেটালো ঠোঁটের উপর। ঠোঁট ছেড়ে দিয়ে শরীরে মুখ গুজে দিতেই মেহেরের শরীরী ঘ্রাণ আরুষকে অদ্ভুত নেশায় ডুবিয়ে দিল। জীবনে কত নারীর সাথে বেড শেয়ার করেছে তার হিসাব আরুষের অগুন্তি। কারো স্পর্শে আজ অব্দি আরুষের নেশা হয়নি, কিন্তু এই মেয়েটার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও কিভাবে এমনটা ঘটছে? মেয়েটা তার বউ হয় বলে? আরুষের মনে পড়ে গেল মেহের সম্পর্কে তার বউ। ব্যাস কথাটা খেয়াল হতেই রাগ যেন অর্ধেক কমে আসলো তার। হাতের বাঁধন শক্ত করে মেহেরের চোখের দিকে তাকালো সে। টলটলে চোখে একঝিল অথই জল। কি দারুণ মায়ামো চোখ! তাকিয়ে থাকতে থাকতে প্রগাঢ় নেশা পেয়ে বসল আরুষকে। নরম হয়ে আসা মন নেশাগ্রস্ত হয়ে বিধ্বংসী হয়ে উঠল যেন। মেহের খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে করতে গলা ফাটিয়ে চিৎকার করতেই থাকল। কিন্তু একজন পুরুষের শক্তির কাছে হেরে গেল। এক পর্যায়ে সবশক্তি ফুরিয়ে আসলো তার। গলা দিয়ে কোনো আওয়াজ বের হওয়ার পরিবর্তে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসলো শুধু। শরীরের উপর এহেন তীব্র বিষম অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারালো এক সময়ে। গভীর রাত, আবছা অন্ধকার ঘরে ফুরফুরে আমেজে শুয়ে আছে আরুষ। পাশেই মেহের অজ্ঞান হয়ে পড়ে আছে। আরুষের রাগ ঝরে মেজাজ ফুরফুরে যাওয়ার কারণটা বোধহয় শারীরিক তৃপ্তি। মনে পৈশাচিক শান্তি বিরাজ করছে তার। সুখ সুখ অনুভূত হচ্ছে। জীবনের প্রথম হালাল সম্পর্কের পরিণয় স্পর্শে জড়িয়েছে। তাই জন্যই কি এত ভালো লাগছে? কে জানে। মেহেরের মুখে তাকিয়ে আচমকা মায়া জাগে আরুষের। ড্রিম লাইটের হালকা আলোয় জখম ঠোঁটে শুকিয়ে যাওয়া জমাট বাঁধা রক্তকণা দেখা যাচ্ছে দিব্যি। এলোমেলো চুল ও শরীরে অজস্র আঁচড়। সব মিলিয়ে বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। মেয়েটার বিধ্বস্ত হওয়ার পেছনে হাত কেবল আরুষেরই। আচ্ছা, রাগ করে কি কোনো ভুল সিদ্ধান্তই নিল সে? ভাবনায় ফুটস্টপ বসালো আরুষের ভেতর মন। হিসহিসিয়ে বলল, অপমানের মুখ্য বদলা নিয়েছিস, বেশ করেছিস। বেয়াদব মেয়েটার উচিত শিক্ষা হয়েছে। তুই কোনো ভুল করিসনি। আরুষের কখনো ভুল হতে পারে না। নারী ছলনাময়ীর জাত। কোনো নারীর প্রতি মায়া দেখালেই সে ভয়ঙ্করী হয়ে উঠে, ঠকায় দিন শেষে। নারী মায়া মমতা পাওয়ার যোগ্য নয়। আরুষের কিঞ্চিত গলে যাওয়া মন বিষিয়ে দিতে ভাবনাগুলো যথেষ্ট ছিল। আবারও বুকের ভেতর বাসা বাঁধল রাগ, একরাশ ঘেন্না। মেহেরের প্রতি মায়ামা ভাবনাগুলোও সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল। বহুবার ধাক্কা দিল আরুষ মেহেরের শরীরে। তাতে কাজ না হওয়ায় এক গ্লাস পানি ছুঁড়ে মারল মুখে। মেহেরের জ্ঞান ফিরে এলে পিটপিট করে তাকালো চারিদিকে। নিজের অবস্থান টের পেয়ে ভুলে থাকা যন্ত্রণা চেপে বসল বুকের মধ্যিখানি।
নিঃশব্দে চোখ ভিজালো। পাশেই আরুষ বসে আছে কোমরে টাওয়াল পেঁচিয়ে। দৃষ্টি মেহেরের দিকে। মেহের এক পলক আরুষকে দেখে নিয়ে ঘেন্নায় চোখ সরালো। গায়ের চাদর গলা অবধি টেনে আবৃত করল নিজেকে। আমার বিছানায় থেকে সর, নিচে ঘুমা যা। মেহের অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা এত খারাপ কেন? শেষ পর্যন্ত খারাপ ছেলেটার হাতে ধর্ষণ হতে হলো। নিয়ন্ত্রণহীন মেহের ফুপিয়ে কেঁদে ফেলল। কলিজাটা মনে হচ্ছে কেউ কেটে খেয়ে ফেলছে। বিধাতা তার ভাগে এত বড় অবিচার কেন লিখলেন? কি করে বেঁচে থাকবে এখন? তোকে কি বললাম শুনিসনি? এক্ষুনি বিছানা থেকে না নামলে জানে মেরে দিব। না, তাড়াতাড়ি। বিরক্তি নিয়ে মেহের উঠার চেষ্টা করতে নিলে শরীরের বিষব্যথা কাবু করে ফেলল তাকে। যার দরুন অস্ফুট স্বরে আর্তনাদ করল। আরুষের রাগ হলো। মনে করল মেয়েটা রাতের মতোই অভিনয় করছে আবারও। চাপা রাগ নিয়ে চাদরসহ মেহেরকে পাজাকোলে তুলে বাথরুমে নিয়ে গিয়ে দাঁড় করালো আরুষ। জোরেসাটে ঝর্ণা ছেড়ে ভিজিয়ে দিল শরীর। ক্ষত জায়গাগুলোতে ঠান্ডা পানি কাটার মতো বিধল যেন। চিৎকার করার শক্তি নেই, মনে হচ্ছে শরীরে কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। মেহের চিৎকার করতে পারল না, কেবল চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিল নিশ্চুপে। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না বেশিক্ষণ। সারাদিন খাওয়া হয়নি কিছু, গলা ফাটিয়ে সন্ধ্যা থেকেই চিৎকার, কান্নাকাটি করে যাচ্ছে। তারপর আরুষের হিংস্রতা। বিধ্বস্ত মেহের সহ্য করতে পারছে না এত কিছু। আবারও জ্ঞান হারায় সে। আরুষ প্রচণ্ড বিরক্ত। ক্ষণে ক্ষণে নাটক অসহ্য ঠেকেছে। গাল চেপে ধরে মেহেরকে ডাকলো আরুষ। কোনো সাড়া নেই দেখে শিউর হলো আবার জ্ঞান হারিয়েছে। বিরক্তিকে সাইডে রেখে বাথরুমের দেওয়াল ঘেঁষে বসিয়ে দিয়ে বাথরুমে আটকে রেখে রুমে আসলো তাকে। থাক বাথরুমে পড়ে থাক, আর একটু শাস্তি পাক। সকালেরটা সকালে দেখা যাবে। আরুষের ক্লান্ত লাগছে, লম্বা ঘুম দিলে বোধ হয় ভালো লাগবে। বিছানার মাঝ বরাবর পিঠ টানটান করে শুতেই পিঠে কেমন যেন চিপচিপে আঠালো অনুভূতি হলো ওর। বিষয়টা অস্বাভাবিক মনে হওয়ায় লাইট জ্বালিয়ে যা দেখল তাতে আরুষের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। গোটা বেডশিটে টকটকে তাজা রক্ত। মনে হচ্ছে কোনো পশু জবাই দেওয়া হয়েছে আরুষের খাটে। মাথা চক্কর দিয়ে উঠল আরুষের। জীবনে এত রক্ত একসাথে কবে দেখেছে মনে পড়ছে না। মানছে মেহের ভার্জিন, কিন্তু তা বলে অস্বাভাবিক রক্তক্ষরণ। আরুষ দৌড়ে আসে বাথরুমে, দরজা খুলে মেহেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। মেহেরের গায়ে পড়া পানি শরীর ভেদ করে রক্তলাল হয়ে বেয়ে যাচ্ছে নিরন্তর। রংটা বেশ গাঢ়। ভীত আরুষ মেহেরকে জ্ঞানে আনার চেষ্টা করল প্রথমে, গালে পরপর কয়েকটা থাপ্পড় দিয়ে জ্ঞান ফিরানোর প্রচেষ্টা চালালো নিরন্তর। না, তাকাচ্ছে না মেয়েটা। এদিকে রক্তক্ষরণও থামছে না। এমন চলতে থাকলে মেহের মারা যাবে নিশ্চিত। মেহেরকে অযথা মারার উদ্দেশ্য তো আরুষের কোনোকালে ছিল না। চটজলদি মেহেরকে বের করে বিছানায় শুইয়ে দিল আরুষ। মেহেরের আর কোনো জামা নেই বলে একটু আগের পরনের ছেঁড়া জামায় আবৃত করল তাকে। জামাটা আরুষি রাগের মাথায় ছিঁড়েছিল তখন। খুব বেশি না, জামার 2 হাতার একফালি কাপড়ের টুকরা ছিঁড়ে গেছে জোরে টান পড়ায়। দেরি না করে কোনোরকমে টি-শার্ট গায়ে চড়িয়ে মেহেরকে আবারও কোলে তুলে হাসপাতালে রওনা হলো। পথে যেতে যেতে ফোন করে কেবিন বুক করে গাইনোলজিস্টকে ইমার্জেন্সি খবর দিতে বলল রিসেপশনিস্টকে। সেই সাথে আরুষের ঘনিষ্ঠ বন্ধু মাহিনকেও হাসপাতালের ঠিকানা দিয়ে আসতে বলল। 15 মিনিটের মধ্যে আরুষ হাসপাতালে পৌঁছালো। পৌঁছে চেঁচিয়ে চেঁচিয়ে ডাক্তারকে ডাকতে থাকলো। রিসেপশনিস্ট আরুষকে চেনে, আরুষের বিহেভিয়ার তার অজানা নয় বলে দ্রুত ডাক্তারকে ডাকতে গেলেন তিনি। এরই মাঝে নতুন জয়েন করা একজন ডাক্তার ছুটে এলো আরুষের অবাঞ্ছিত চেঁচামেচি শুনে। মেহেরের কালসিটে পড়া ঠোঁটসহ ফ্যাকাশে চেহারা দেখে ডাক্তার থমকে গেলেন। নির্ঘাত রেপ কেস, ঈশ্বর মেয়েটার কি অবস্থা করেছে জালিম। রক্তমাংসে গড়া মানুষ কিভাবে পারে পশু হয়ে যেতে। ডাক্তারের গলায় স্টেথোস্কোপ ঝুলতে দেখে আরুষ ডাক্তারের সামনে সামনে গিয়ে বলল, এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করুন। মূর্খের মতো দাঁড়িয়ে কেন আছেন? দেখছেন না পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল? ডাক্তার স্বাভাবিক স্বরে জবাবে বলল। যেহেতু রেপ কেস আগে পুলিশে রিপোর্ট করুন, তারপর ট্রিটমেন্ট হবে, এর আগে নয়। রাগে মাথার ফিউজ কেটে গেল আরুষের। ওয়ার্ড বয় ইতিমধ্যে স্ট্রেজার নিয়ে হাজির হয়েছে। মেহেরকে সেটাই শুইয়ে দিয়ে আরুষ ডাক্তারের কলার চেপে ধরল আকস্মিক।
দাঁত কটমট করে ঠান্ডা হুমকি দিয়ে বলল, শালা তুই এক্ষুনি আমার বউয়ের ট্রিটমেন্ট করবি নাকি তোর বউকে ধরে এনে এর চেয়ে খারাপ অবস্থা করব? আরুষের এহেন জবাবে ডাক্তার বেশ থতমত খেল। বউয়ের সাথে কেউ এরকম হিংস্র হতে পারে ভেবে ভেতর ভেতর কেঁপে উঠল, সাথে আতঙ্কিত হলো আরুষের হুমকিতে। যে নিজের বউকে ছাড়ে না সে অন্যের বউকে কি করতে পারে ভাবতেই সদ্য বিয়ে করা বউটার কথা মনে পড়ে গেল। মাত্র 8 দিন হলো বিয়ে হয়েছে তার, লজ্জায় বউয়ের সাথে ঠিকভাবে মিলেমিশে উঠতে পারেনি এখনো, এরই মধ্যে অসভ্য লোকটা হুমকি দিয়ে বসল। ডাক্তার কিছু বলার আগে রিসেপশনিস্ট মেয়েটি ছুটে এলো। ডাক্তারকে ফিসফিস করে বলল, বড়লোকের বেয়ারা ছেলে স্যার, এর সাথে শুধু শুধু ঝামেলায় জড়াবেন না। লোক সুবিধার না। আপনি মিস সিনথিয়াকে বলুন ট্রিটমেন্ট শুধু করতে। মেয়েটার কিছু হলে হসপিটাল বন্ধ করিয়ে দম নিবে। ডাক্তার দমে গেল। এক মুহূর্তের জন্য নিয়মকানুন ভুলে ভয়ে ভয়ে মেহেরকে অটি-তে শিফট করার ব্যবস্থা করল। ডক্টর সিনথিয়াকে যতটা পারে সাহায্য করল, কিন্তু রোগীর চিকিৎসা করার জন্য যে ডিটেইলগুলো অনিবার্য প্রয়োজন সেসব কিচ্ছু কর্তৃপক্ষের কাছে জমা দেয়নি লোকটি। অ্যাডমিট করতে ফর্ম পর্যন্ত ফিল আপ করেনি। সব কাজ ক্ষমতার জোর খাটিয়ে করলে কি চলে? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে আরুষকে জিজ্ঞেস করল, আপনার ওয়াইফের ব্লাড গ্রুপ কি? এক্ষুনি বলুন। 2 ব্যাগ রক্ত দিতে হবে। আরুষ স্বাভাবিকভাবে জবাব দিল, জানি না। টেস্ট করিয়ে জেনে নিন। বয়স কত ওনার? জানি না। পুরো নাম কি? ডাকনাম মেহের। পুরো নাম মনে পড়ছে না। ডাক্তার আশ্চর্য চোখে তাকিয়ে রইল আরুষের দিকে। এই লোকটা না পেশেন্টের হাজবেন্ড? কেমন হাজবেন্ড যে বউয়ের বয়স জানে না, নাম জানে না? হাজবেন্ডের কোনো ছিঁড়ি আছে এর মধ্যে? ডাক্তার বিতৃষ্ণার সাথে সাথে বিরক্ত হলো বেশ। চাপা রাগ নিয়েই বলল, কেমন হাজবেন্ড? আপনি ওয়াইফের ডিটেইলস জানেন না, অথচ রাত বিরেতে বউকে পার্সোনালি অ্যাটাক করে হসপিটালাইজ করেছেন। আপনার মতো মানুষদের জন্য দেশটা রসাতলে গেল। হাজবেন্ড তো নয়, রেপিস্ট সব। বেশি না বকে ট্রিটমেন্ট কর যা। আমাকে জ্ঞান দিতে আসলে তোর বউ অক্ষত রাখবো না। আমার বউকে ঠিক করবি এক্ষুনি। হালকা চিৎকার করে ডাক্তার ঠিকই মনে মনে ফুঁসে উঠল রাগে, কিন্তু মুখে এক বিন্দু প্রকাশ করল না। মনটা দাম্ভিক স্বরে আওড়ালো, ব্লাডি ব্ল্যাকমেইলার। চলবে।